2025-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন 2026 সাল। 2026 সালে তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আজকের এই ক্লাসে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষার জন্য 100% কমন উপযোগী একটি সাজেশন প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ তোমরা করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মোট 100 নম্বরের, মানে মোট 100 নম্বর। আর তোমাদের 100 নম্বরের জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের সাজেশন। তো তোমাদের মোট 5টা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই ক্লাসে তোমাদের বাংলা বিষয়ে সাজেশন দিচ্ছি। তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইত্যাদি সকল সাবজেক্টের সাজেশন এরকম দেওয়া হবে। তো সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের নিজ নিজ মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এখন তোমরা বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ ওই ভিডিওর এখানে তোমরা এরকম একটা সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাবে। তো এই সাবস্ক্রাইব লেখা অপশনে অবশ্যই তোমাদের ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই কালো বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেই তোমরা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বলে তোমাদের এই সাজেশন প্রশ্নটা উত্তর সহ দেখা শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কবিতা, কবি ও কবিতার নামসহ নৌলোক কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে আমাদের এই নৌলোক কবিতার প্রথম 8 লাইন উত্তরসহ লেখার জন্য বলা হয়েছে, এটার জন্য 10 নম্বর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নৌলোক এই কবিতাটি লিখেছেন আল মাহমুদ, মানে নৌলোক এই কবিতাটার লেখকের নাম হলো আল মাহমুদ। তো এখানে আমরা কবিতার 8 লাইন দেখতে পাচ্ছি, মানে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো কবিতাটি, আমার মায়ের সোনার নৌলোক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে, বলল কেঁদে তিতাস নদী হরিণ বেডের বাঁকে, সাদা ফালক বকরা যেথায় ফাঁক ছাড়িয়ে থাকে, জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে, সবুজ বনের হরিৎ টিয়ে করে যে ঝিকমিক। তো শিক্ষার্থীরা, এখানে আশা করতে পারছি 1 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এখানে 1 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল নৌলোক কবিতার প্রথম 8 লাইন কবি এবং কবিতার নাম সহ লেখার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা কবিতার 8 লাইন সহ এই 1 নম্বর প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছি। তো এরপরে এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দের অর্থ লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিস্তার, খরস্রোতা, আক্রমণ, বিলুপ্তপ্রায়, সাংরাই। তো এই 5টা শব্দ রয়েছে, এই 5টা শব্দের অর্থ এখানে আমাদের লেখার জন্য বলা হয়েছে, তো এটার জন্য 5 নম্বর। তো এখানে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরও দেখতে পাচ্ছি। প্রথম শব্দ ছিল নিস্তার, নিস্তার শব্দের অর্থ হলো উদ্ধার, অবহিতি, মুক্তি। তারপর পরের শব্দ খরস্রোতা এই শব্দের অর্থ হলো বেগবান, স্রোতযুক্ত। তারপর এর পরের শব্দ আক্রমণ এই শব্দের অর্থ হলো অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোনো দেশের উপর হামলা অথবা অন্যের উপর হামলা। এর পরের শব্দ হলো বিলুপ্তপ্রায় এ শব্দের অর্থ হলো যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে। তারপর সাংরাই এ শব্দের অর্থ হলো রাখাইনদের নববর্ষ উৎসব। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা দুইয়ের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর আশা করি পেয়ে গেছো। তো এটার জন্য 5 নম্বর রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দ দিয়ে বাক্য গঠন করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুঠো, গোস্তাকি, ফুর্তি, গন্ধ, জলপরি। তো এখানে 5টা শব্দ রয়েছে, এই 5টা শব্দের দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে, এটার জন্য 5 নম্বর। তো এখানে আমাদের প্রদত্ত শব্দ, প্রথম শব্দ হলো মুঠো দিয়ে বাক্যটি হলো তোমার মুঠোতে কি। তারপর পরের শব্দ গোস্তাকি দিয়ে বাক্য হলো শিক্ষক বললেন তুমি গোস্তাকি করেছ, মাপ চাও। তারপর এর পরের শব্দ ফুর্তি দিয়ে যেসব বাক্য গঠন করা হচ্ছে সেটি হলো খেলায় জিতে মনে খুব ফুর্তি লাগছে। তারপর গন্ধ এ শব্দ দিয়ে যে বাক্য গঠন করা হয়েছে সেটি হলো বকুলের গন্ধ আমার প্রায় প্রিয়। তারপর জলপরি দিয়ে বাক্যটি হলো রূপকথায় জলপরির কথা শোনা যায়। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা আশা করতে পারছি 3 নম্বরের প্রশ্ন এবং সেটার উত্তরও পেয়ে গেছো। তো এখানে আমরা 5টা বাক্য দিয়ে 5টা বাক্য গঠন করলাম। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তো এখানে ক নাম্বার একই দেশ অথচ কত ড্যাশ। তো এখানে খালি জায়গায় কী বসবে? বৈচিত্র্য। একই দেশ অথচ কত বৈচিত্র্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নাম্বারের খালি জায়গায় বসবে বৈচিত্র্য। এরপর খ নাম্বার মাটির তলায় ড্যাশ ছিল যে ইঁদুর। তো এখানে খালি জায়গায় কী বসবে? লুকিয়ে। মাটির তলে লুকিয়ে ছিল যে ইঁদুর। তো খ নাম্বারের খালি জায়গায় বসবে লুকিয়ে। তারপর ঘ নাম্বার কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে ফাইরি। তো এখানে ঘ নাম্বারে কী বসবে? বায়ুর। তো গ নাম্বারের খালি জায়গায় বসবে বায়ুর। তারপর ঘ নাম্বার
ড্যাশ চেঁচামেচি করো না সবাই ঘুমাচ্ছে, তো এখানে খালি জায়গায় কী বসবে নিশিরাত, নিশিরাতে চেঁচামেচি করো না সবাই ঘুমাচ্ছে, তো ঘ নাম্বারের খালি জায়গায় বসবে নিশিরাত। তারপর ও নাম্বার রুক্ষমূর্তি, ও নাম্বারের খালি জায়গায় বসবে রুক্ষমূর্তি, রুক্ষমূর্তি লোকটিকে দেখলে ভয় লাগে। তো শিক্ষার্থীরা এখানে 4 নাম্বারের খালি জায়গায় কোন জায়গায় কী বসবে, আশা করি তোমরা 4 নাম্বার প্রশ্নের উত্তরও শূন্যস্থানগুলোর উত্তরও পেয়ে গেছ। তো আমরা এবার এর পরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমরা 5 নাম্বার দেখতে পাচ্ছি। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, এখানে আমাদের সঠিক উত্তর তোমরা কি আশা করি জানো। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, কে জগদীশচন্দ্র বসুর মূর্তি স্থাপনের কথা বলেন। তো 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে এখানে আমাদের কি কি অপশন রয়েছে আমরা দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক, অলিভার লস। তো এখানে 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক, অলিভার লস। তো এখানে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া নাই, টাইপিং মিস্টেকের কারণে দেওয়া নাই, তো আমি তোমাদের বলে দিলাম। তারপর 2 নাম্বার প্রশ্ন, কোন মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে যাত্রা করলেন। তো এখানে 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, জিলকাত। জিলকাত মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে যাত্রা করলেন। 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ। তো প্রিয় শিক্ষার্থীরা এরপর 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটি কোন নদী কেঁদে কথা বলেছিল। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, তিতাস। তিতাস নদী কেঁদে কথা বলেছিল। এরপর 4 নাম্বার প্রশ্ন, গ্রিসে একসময় কী প্রথা ছিল। তো 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ, কৃতদাস প্রথা। গ্রিসে একসময় কৃতদাস প্রথা ছিল, তো এটার উত্তর হবে গ। এরপর 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের অধিবাসীদের মধ্যে মিল কোথায়। তো 5 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ, জাতীয়তায়। বাংলাদেশের অধিবাসীদের মধ্যে জাতীয়তায় মিল রয়েছে। তো এখানে সঠিক উত্তর 5টা রয়েছে, 5টার উত্তর তোমাদের বিস্তারিত উত্তর সহ আমি দেখিয়ে দিতে পেরেছি। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি, ফাহাদ, আজ, আশ্চাদন, দ্রুত, ময়ূর। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি, নিচে আমাদের এই 5টা শব্দের সমার্থক শব্দ লিখতে হবে। তো এখানে আমরা এই 6 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে প্রদত্ত শব্দ, আমাদের প্রথম শব্দ ছিল ফাহাদ। তো ফাহাদের সমার্থক শব্দ হলো অদ্রি। তারপর আজ, আজ এই শব্দের সমার্থক শব্দ হলো উত্তাপ। তারপর আচ্ছাদন এই শব্দের সমার্থক শব্দ হলো চাউনি। তারপর দ্রুত এই শব্দের সমার্থক শব্দ হলো সংবাদদাতা। দ্রুত এই শব্দের সমার্থক শব্দ হলো সংবাদদাতা। তারপর ময়ূর, ময়ূর এই শব্দের সমার্থক শব্দ হলো ক্যাকা। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোটামুটি 5টা শব্দ এবং সেই 5টা শব্দের সমার্থক শব্দ দেখতে পেলাম। তো এটাই হলো আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। তো এখানে 8 নাম্বার রয়েছে। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন মানে ক নাম্বার প্রশ্নটা, দোয়েল ফাঁকি কুমড়োর কী উপকার করে। তো ক নাম্বার প্রশ্নের উত্তর হলো পোকা ফসলের দুশ্মন। দোয়েল ফাঁকি সে পোকা খেয়ে ফসলের উপকার করে। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর। তো এখানে আমরা এই প্রশ্নের উত্তর এক কথায় লিখতে পারি, দোয়েল ফাঁকি পোকা খেয়ে কুমড়োর উপকার করে। তারপর খ নাম্বার প্রশ্ন, তিতুমির কেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো খ নাম্বার প্রশ্নের উত্তরে তিতুমির ইংরেজদের নির্যাতন থেকে কৃষকদের বাঁচাতে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের খ নাম্বার প্রশ্ন এবং সেটির উত্তর। তারপর ঘ নাম্বার প্রশ্ন, গ্রামে সারাদিনভর কী কী ডাকে। তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর, গ্রামে সারাদিনভর গরু, হাঁস, কবুতর ও শত শত পাখি ডাকে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরের মরক থেকে বিভিন্ন পাখির গান শোনা যায়। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের গ নাম্বার প্রশ্ন এবং সেটির উত্তর। তারপর ঘ নাম্বার প্রশ্ন, বিশ্ব প্রকৃতি হতে আমাদের কী কী শেখার আছে, 2টি বাক্য লেখো। তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর, বিশ্ব প্রকৃতি হতে উদারতা, মহত্ব, নম্রতা, গতিশীলতা ও আন্তরিকতার শিক্ষা নেওয়ার আছে। এছাড়াও প্রকৃতি থেকে কর্মপরায়ণতার দ্বিতীয় শেখার আছে। তো শিক্ষার্থীরা এখানে 7 নাম্বারের আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর আশা করি আমরা দেখলাম। এরপর এখানে আমাদের 8 নাম্বার রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে আমাদের 8 নাম্বার বলা হয়েছে, তো এটার জন্য 15 নাম্বার রয়েছে। তো এখানে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার প্রশ্ন, ফুটবল খেলোয়াড় কবিতার ইমদাদ হকের নির্ঘুম রাত কাটে কেন। তো এখানে ক নাম্বার প্রশ্নটার উত্তর, ফুটবল খেলোয়াড় কবিতার ইমদাদ হক একজন জাত ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলতে গিয়ে সে শত আঘাতে ক্ষতবিক্ষত, তবুও সে খেলতে যায় এবং জয় ছিনিয়ে আনে। কিন্তু যখন সে গুরুতর আঘাত পায় তখন সে ব্যথায় যে ঘুমাতে পারে না, ফলে তার নির্ঘুম রাত কাটে।
তো শিক্ষার্থীরা এখানে রচনামূলক প্রশ্নের এটাই হলো ক নাম্বার প্রশ্ন এবং সেটির উত্তর। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি খ নাম্বার প্রশ্ন। তো এখানে আমাদের খ নাম্বার প্রশ্নটা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ কীভাবে শহীদ হলেন আলোচনা করো। তো এখানে খ নাম্বার প্রশ্নের উত্তর, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাদের আক্রমণে মুক্তিসেনারা কাবু হয়ে পড়েছিলেন। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি। এমন অবস্থায় আব্দুর রফ সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বলেন আর হালকা মেশিন গান নিয়ে নিজেই শত্রুদের রুখে দিতে থাকেন। এ সময় লঞ্চ থেকে ছোড়া একটি গোলা তার উপর এসে পড়লে তিনি শহীদ হন। তো শিক্ষার্থীরা এটাই হলো খ নাম্বার এবং সেটির উত্তর। তো এরপর এখানে আমাদের ঘ নাম্বার রচনামূলক প্রশ্ন, ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন বর্ণনা করো। তো এখানে ঘ নাম্বার প্রশ্নের উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। তো শিক্ষার্থীরা এটাই হলো ঘ নাম্বার রচনামূলক প্রশ্ন এবং সেটির উত্তর। তো এখানে তিনটা রচনামূলক প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্নের জন্য রয়েছে 15 নম্বর। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতার মূলভাব লেখার জন্য। তো এখানে আমাদের কোন কবিতার মূলভাব লেখার জন্য বলা হয়েছে, শব্দ দূষণ কবিতার মূলভাব লেখার জন্য আমাদের বলা হয়েছে। তো এটার জন্য 1 নম্বর। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, শব্দ দূষণ কবিতার মূলভাব এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো শব্দ হতে থাকে, বিশেষ করে শহরে। গ্রামেও শব্দ শোনা যায়, তবে তা মধুর শব্দ। গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি তাদের স্বরে ডাকে, গাছে গাছে ফাঁকফাঁকালি মধুসুরে গান করে। রাতে কুকুরের দল জোরে ডেকে উঠে। তারপরও শহরের তুলনায় গ্রামে শব্দ দূষণ কম হয়। শহরে জাগে জাকে ফাতিকাক ডেকে উঠে, গাড়ির হর্নের হাঁকে ঘুমানো যায় না। চারপাশে সিডি, টিভি, টেলিফোন বাজে, দরজায় কলিং বেল বাজে। ছোটদের স্কুল মাঠে হইচইয়ের শব্দ কান ফাতা দায় হয়ে পড়ে। তাই শহরের শব্দ দূষণ গ্রামে নেই, গ্রামে জীবন কাটে মিষ্টি মধুর সুরের আবেশে, ছন্দে, আনন্দে। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন এবং সেটির উত্তর। তো এটার জন্য তোমাদের রয়েছে 5 নম্বর। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তো এখানে রয়েছে গুড়িতেছে, উঠিল, খেলিয়াছেন, জ্বলিতে পারিতেছি। তো এখানে 5টা ক্রিয়াপদ রয়েছে, এগুলোর চলিত রূপ আমাদের লিখতে হবে। তো এটার জন্য 5 নম্বর রয়েছে। তো এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়াপদ যেমন ঘুরিতেছে এর চলিত রূপ হবে ঘুরছে। তারপর উঠিল এর চলিত রূপ হবে উঠল। তারপর খেলিয়াছেন এর চলিত রূপ হবে খেলেছেন। তারপর জ্বলিতে এর চলিত রূপ হবে জ্বলতে। তারপর পারিতেছি এর চলিত রূপ হবে পারছি। তো শিক্ষার্থীরা এখানে 10 নম্বর প্রশ্নে আমাদের ক্রিয়াপদ থেকে চলিত রূপ লেখার জন্য বলা হয়েছে। তো আমরা দেখালাম উত্তর তোমাদের, এটাই হলো উত্তর। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে লেখো। তো এখানে প্রশ্নটা, এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ, হাতি ভাবল ফুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন, সেও নদীতে নেমে পড়লো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, নিচে বিরাম চিহ্ন দেওয়া সহ উত্তর রয়েছে। তো এখানে উত্তরটা, এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। তো এখানে ঝাঁপ এ শব্দের পর একটা দাড়ি বসবে। এরপর হাতি ভাবলো, তো হাতি ভাবলো এটার পর আরেকটা কমা বসবে। তো এগুলো অবশ্যই দিতে হবে। ফুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, তো হতে পারে এরপর একটা কমা বসবে, আমি পারবো না কেন, তো আমি পারবো না কেন এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, সেও নদীতে নেমে পড়লো। তো সেও নদীতে নেমে পড়লো এরপর একটা দাড়ি হবে। তো এভাবে বিরাম চিহ্ন দিয়ে তোমাদের এই গল্পটা সুন্দর করে সাজালে কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো 11 নম্বর প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। এরপর এখানে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছি। তো এই যুক্তবর্ণগুলো ভেঙে আমাদের বিভাজন করতে হবে এবং সেটা দিয়ে শব্দ তৈরি করতে হবে। তো এখানে আমরা এই 12 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, এখানে 5টা যুক্তবর্ণ রয়েছে, এগুলো আমাদের ভাঙতে হবে। তো শিক্ষার্থীরা এখানে প্রথম যুক্তবর্ণটা বাংলে যেটা হয় সেটা হলো মদিনাস যোগ ট। তো এরপর যে শব্দ তৈরি হয়েছে সেটি হলো বৃষ্টি। এরপর ফরের যুক্তবর্ণটা বাংলে হয় ম যোগ ফ যোগ রফলা। তো এরপর যে শব্দ তৈরি হয়েছে শব্দটা হলো সম্প্রদায়। তো শিক্ষার্থীরা এরপর ফরের যুক্তবর্ণটা বাংলে হয় দন্ত্যাস যোগ ক। তো এটা দিয়ে যে শব্দ তৈরি হয়েছে সেটি হলো ভাস্কর। তো এরপরের যুক্তবর্ণটা বাংলা হয়
মধ্যাহ্নযুক্ত, তো এটা দিয়ে যে শব্দ তৈরি হয়েছে সেটা হলো ঘণ্টা। এরপর ফরের যুক্তবর্ণটা বাংলা হয় দন্ত্যান্ন যোগ ম, তো এটা দিয়ে যে শব্দ তৈরি হয়েছে সেটা হলো জন্ম। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম 5টা যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণগুলো ভেঙে বিভাজন করা হয়েছে এবং সেগুলো দিয়ে শব্দ তৈরি করা হয়েছে। তো এটার জন্য 5 নাম্বার রয়েছে, আশা করি 12 নাম্বার প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। এরপর 13 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। তো এখানে নিচে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 1 নাম্বার বাক্যটা অত্যাধিক সাহস আছে যার, তো এটার উত্তর হবে দুঃসাহসী মানে এক কথায় প্রকাশ। তারপর শত শব্দের সমাহার, তো এটার এক কথায় প্রকাশ হবে শতাব্দী, যে উপকারীর উপকার স্বীকার করে, তো এটার এক কথায় প্রকাশ হবে কৃতজ্ঞ। এরপর অল্প সময় এটার এক কথায় প্রকাশ হবে কিছুক্ষণ। এরপর একের সঙ্গে অন্যের, তো একের সঙ্গে অন্যের এই বাক্যটার এক কথায় প্রকাশ হবে পরস্পর। তো শিক্ষার্থীরা এখানে মোট 5টা এক কথায় প্রকাশ ছিল, 5টা বাক্য ছিল। এই 5টা বাক্যকে আমরা এক কথায় প্রকাশ করা দেখলাম। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফরম পূরণ। এখানে বলা হয়েছে মনে করি তোমার নাম আনার, তুমি মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী, তুমি তোমার বিদ্যালয়ের লাইব্রেরি হতে বই পড়ার জন্য সদস্য হতে চাও। তথ্যের আলোকে নিচের ফর্মটি পূরণ করো। তো এই তথ্যের আলোকে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এখানে শিক্ষার্থীর নামের জায়গায় তুমি কখনো তোমার নাম লিখবে না। এখানে প্রশ্নে যে নাম রয়েছে, যেমন এখানে প্রশ্নে রয়েছে আনার, তো তোমরা শিক্ষার্থীর নামের জায়গায় অবশ্যই আনার এটা লিখবে, কখনো তোমার নিজের নাম লিখবে না। এখানে যা রয়েছে প্রশ্নে তোমরা সেটা অবশ্যই এখানে লিখবে। তো এখানে বিদ্যালয়ের নাম কি রয়েছে, মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে তোমরা বিদ্যালয়ের জায়গায় মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশ্যই এটা লিখবে। এরপর শ্রেণী, তোমরা এখানে শ্রেণীর জায়গায় অবশ্যই 5ম শ্রেণী লিখবে। তো এরপর রুল নম্বরের জায়গায় যেহেতু এখানে কিছু দেওয়া নেই, তো রুল নম্বরের জায়গায় যেহেতু প্রশ্নে কিছু বলা নেই, তো রুল নম্বর তোমার যত লিখতে ইচ্ছে করো তত লিখে দিবে। এরপর জন্ম তারিখের জায়গায় সেম তোমার যত ইচ্ছে করো তত লিখে দিবে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম হলো আনার, তারপর বিদ্যালয়ের নাম ছিল মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর শ্রেণী 5ম। তো রুল নাম্বার এখানে 16, 15, 17 তোমার যত ইচ্ছা তত লিখবে। তারপর জন্ম তারিখ তোমারটা লিখবে। তারপর কোন ধরনের বই পছন্দ করো, তো এখানে গল্পের বই লেখা আছে, তো তুমি যে ধরনের বই পছন্দ করো সেটা এখানে লিখে দিবে। এরপর এখানে আনার মানে তোমার স্বাক্ষরটা দিবে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারীর স্বাক্ষর। তো আবেদনকারীর স্বাক্ষর এই জায়গায় তোমরা আনার এই নামটা লিখে দিবে, মানে প্রশ্নের যে নাম থাকবে সেই নামটা লিখে দিবে। তো 14 নম্বর প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। এরপর 15 নাম্বারে বলা হয়েছে নিজের বিষয়ে 150 শব্দের রচনা লেখো। তো এখানে 3টা রচনা থাকবে, 3টা রচনার মধ্যে তোমাদের যে রচনা সহজ লাগবে তোমরা সেই রচনাটা লিখতে পারবে। আর রচনার জন্য রয়েছে 12 নম্বর। এখানে 1 নাম্বার রয়েছে 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি এই রচনাটার সংকেতগুলো হলো ভূমিকা, মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের মূল ঘটনা, শহীদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উপসংহার। তো এখানে তোমরা পয়েন্টগুলোর তো দেখতে পাচ্ছ, যেমন ভূমিকা, তারপর আমরা একটু নিচে স্ক্রলগুলো দেখতে পাচ্ছি মাতৃভাষার গুরুত্ব, তারপর ভাষা আন্দোলনের মূল ঘটনা, তারপর আমরা একটু নিচে স্ক্রলগুলো দেখতে পাচ্ছি শহীদ মিনার। তো এগুলো হলো পয়েন্ট মানে সংকেত। তো এরপর আমরা একটু নিচে স্ক্রলগুলো দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই সংকেতটা। তারপর সর্বশেষ সংকেত হলো উপসংহার। তো তোমরা এটাই হলো 21শে ফেব্রুয়ারি এই রচনাটা। তো এই রচনাটা তোমরা এভাবে অবশ্যই শিখে নিবে। এরপর খ নাম্বার মানে 2 নাম্বার রচনাটা হলো সুন্দরবন। তো সুন্দরবন এই রচনাটার সংকেতগুলো হলো ভূমিকা, সুন্দরবনের আয়তন ও অবস্থান, সুন্দরবনের ভূতত্ত্ব, মাটি ও জলবায়ু, তারপর সুন্দরবনের উদ্ভিদ, সুন্দরবনের প্রাণী ও পাখি, সুন্দরবনের মাছ, অর্থনৈতিক ক্ষেত্রে সুন্দরবন, উপসংহার। তো এটাই হলো সুন্দরবন এই রচনার সংকেতগুলো। তো এখানে আমরা পয়েন্টগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে প্রথমে রয়েছে ভূমিকা। তো ভূমিকার পর আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের আয়তন ও অবস্থান, তারপর সুন্দরবনের ভূতত্ত্ব, মাটি ও জলবায়ু, তারপর সুন্দরবনের উদ্ভিদ, তারপর সুন্দরবনের প্রাণী ও পাখি, তারপর সুন্দরবনের মাছ, তারপর একটু নিচে আমরা স্ক্রল করলেই দেখতে পাচ্ছি অর্থনৈতিক ক্ষেত্রে সুন্দরবন, তারপর আমরা দেখতে পাচ্ছি উপসংহার। তো এটাই হলো সুন্দরবন এই রচনাটা। তো এভাবে তোমরা এই রচনাটা শিখে নিবে। এরপর 3 নাম্বার রচনা হলো স্বদেশ প্রেম। তো এখানে আমরা সংকেতগুলো দেখতে পাচ্ছি ভূমিকা, স্বদেশ সবারও প্রিয়, দেশকে ভালোবাসি কেন, যথাযথ স্বদেশ প্রেম, ব্যক্তির অবনতি, উপসংহার। তো এটাই হলো স্বদেশ প্রেম রচনাটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রচনাটার উত্তর ভূমিকা, স্বদেশ সবারও প্রিয়, তারপরে দেশকে ভালোবাসি কেন,
তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। তো এখানে দেখতে পাচ্ছি যথার্থ স্বদেশ প্রেম এই পয়েন্টটা, পর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির অবনতি এই পয়েন্টটা, তারপর সবশেষে আমরা দেখতে পাচ্ছি উপসংহার। তো এটাই হলো স্বদেশ প্রেম এই রচনাটা। তো শিক্ষার্থীরা এখানে আমরা 15 নম্বর প্রশ্নে 3টা রচনা দেখলাম। এই 3টা রচনা থেকে তোমাদের যে কোনো একটা রচনার উত্তর পরীক্ষার খাতায় লিখতে হবে, মানে বৃত্তি পরীক্ষায় তোমাদের লিখতে হবে। তো এই 3টা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। আর শিক্ষার্থীরা এখানে আরেকটা কথা তোমাদের বিশেষভাবে বলে দিই, আমি তোমাদের যে সাজেশন দিলাম তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য, এই যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা হুবহু তোমাদের পরীক্ষায় চলে আসবে এমন নয়, তবে এখান থেকে তোমাদের বৃত্তি পরীক্ষায় অবশ্যই কমন আসবে, এটা 100% শিওর থাকো। আর এভাবে আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের এরকম বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হবে। সাজেশনগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। আর তোমাদের যাদের এই ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।